আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বি রিভিউজ ওয়ার্ল্ড নিউজে। আপনাদের সাথে আছি আমি তাসনিম হোসাইন। আজ আপনাদের জানাবো বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে যে বিষয়গুলো বিশেষভাবে আলোচিত হয়েছে। লাদাখে 23 জন সেনা সদস্য নিহত হলেও চীনকে চরম শিক্ষা দেওয়া হয়েছে বলে দাবি করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার লাদাখ সীমান্তে সংঘর্ষের ঘটনায় সীমান্ত পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য আয়োজিত সর্বদলীয় বৈঠকে এই মন্তব্য করেন তিনি। এই নিয়ে ভারতের রাজনীতিতে দেখা দিয়েছে এক নতুন বিতর্ক। ভার্চুয়াল এই বৈঠকে দেশটির গুরুত্বপূর্ণ প্রায় সব বিরোধী দলের নেতারা উপস্থিত ছিলেন। এনডিটিভির খবরে বলা হয়, বৈঠকে মোদি বলেন, লাদাখে আমাদের 20 জন বীর জওয়ান শহীদ হয়েছেন, কিন্তু মৃত্যুর আগে তারা ভারত মাতার দিকে যারা চোখ তুলে তাকিয়েছিল তাদের চরম শিক্ষাও দিয়েছে। ভারতীয় ভূখণ্ডে চীনা সেনা ঢুকতেই পারেনি বলে উল্লেখ করে মোদি বলেন, আমাদেরও কোনো পোস্ট দখল হয়নি কিংবা কেউ আমাদের সীমান্ত টপকে দেশের মধ্যে ঢুকেও পড়েনি। এর আগে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছিলেন, ভারতের ভেতরে অবস্থান নিয়েছে চীনা সৈন্য। বৈঠকে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী জানতে চান যে চীন এত বড় সৈন্য সমাবেশ করছে, সরকার কি সে খবর পায়নি? উপগ্রহ চিত্রে কি সেই নজর রাখা হয়নি? তিনি লাদাখ পরিস্থিতি নিয়ে নিয়মিত বিরোধীদের জানানোর দাবি জানান। হিন্দুস্তান টাইমসের এক খবরে বলা হয়েছে, ভারতের বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল RKS ভদৌরিয়া লাদাখ সফর করেছেন। সেখানে ভারতীয় সেনাবাহিনীর প্রস্তুতি দেখেন। খবরে বলা হয়েছে, লাদাখ সীমান্তে ফাইটার জেট, অ্যাটাক ও লিফট হেলিকপ্টার টহল দিচ্ছে। লাদাখ সফরের আগে কাশ্মীরের আরেক উত্তেজনাপূর্ণ সীমান্ত এলাকা লেহ সফর করেন। ভারতের সংবাদ মাধ্যমে জানানো হয়েছে, চীনের হাতে আটক 4 জন সেনা কর্মকর্তা সহ 10 সেনা সদস্যকে মুক্তি দেওয়া হয়েছে। তবে চীনের পক্ষ থেকে কোনো ধরনের সৈন্য আটকের কথা অস্বীকার করা হয়েছে। গালওয়ান উপত্যকায় চীন ও ভারতের সৈন্যদের মধ্যে সংঘর্ষের সময় 4 জন কর্মকর্তা সহ 10 জনকে আটক করে চীনা সৈন্যরা। শুক্রবার দ্য হিন্দু সহ ভারতের সব গণমাধ্যমের খবরে বলা হয়, বৃহস্পতিবার মেজর জেনারেল পর্যায়ের কর্মকর্তাদের বৈঠকের পর আটক সেনাদের ছেড়ে দেয় চীন। ভারতীয় রাষ্ট্রীয় বার্তা সংস্থা PTI জানায়, ছাড়া পাওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন 1 জন লেফটেন্যান্ট কর্নেল ও 3 জন মেজর। এর আগে বৃহস্পতিবার ভারতের সেনাবাহিনী জানিয়েছিল, চীনের কাছে তাদের কোনো সেনা আটক নেই। সেনাবাহিনী আরও জানায়, সোমবার রাতের সংঘর্ষে ভারতীয় সেনাবাহিনীর 76 সদস্য আহত হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যমের খবরের বিষয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান সাংবাদিকদের বলেন, কোনো ভারতীয় সেনা সদস্যকে আটক করেনি চীন। তিনি আরও বলেন, সঠিক ও ভুল খুব স্পষ্ট এবং এই সংঘর্ষের পুরো দায় ভারতের। চীনের একজন বিশেষজ্ঞ রাষ্ট্রীয় সংবাদপত্র গ্লোবাল টাইমসকে জানিয়েছেন, ঐতিহাসিকভাবে পুরো গালওয়ান উপত্যকা চীনের ভূখণ্ড। তিনি বলেন, কিম রাজবংশের সময় এই উপত্যকা কিম সাম্রাজ্যের অধীনে ছিল। চীনের এই দাবির মধ্যে দিয়ে ভারতের নিয়ন্ত্রণে থাকা এই উপত্যকার বড় একটি অংশ চীনের বলে মনে করা হচ্ছে। চীন সীমান্তের পরিসর আরও বাড়ানোরও ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। ভারতের দাবি করা 3টি জায়গা মানচিত্রে সংযুক্ত করে নেপালের পার্লামেন্টে পাশ হওয়ার পর সীমান্তে সেনা বাড়াচ্ছে নেপাল। বিতর্কিত সীমান্ত এলাকা নিয়ে সফর করেছেন নেপালের সেনাপ্রধান পূর্ণচন্দ্র থাপা। তিনি কালাপানি এলাকার কাছে দারচুলা বর্ডার পোস্ট পরিদর্শন করেন এবং নতুন পুলিশ হেডকোয়ার্টারের উদ্বোধন করেন। ভারতের সাথে সীমান্ত সমস্যা তৈরি হওয়ার পর এই প্রথম ওই এলাকা পরিদর্শনে গেলেন নেপালের সেনাপ্রধান। তার সঙ্গে ছিলেন নেপালের আর্মড পুলিশ ফোর্সের ইন্সপেক্টর জেনারেল শৈলেন্দ্র খান্নাল। পরিদর্শনের সময় নেপালের সেনাপ্রধান জানিয়েছেন, সীমান্তবর্তী দারচুলা জেলায় 6টি বর্ডার চেকপোস্ট তৈরি হবে। এছাড়া একটি হাসপাতাল তৈরির কথাও জানিয়েছেন তিনি। এই মুহূর্তে সীমান্তে নেপালের 121টি সেনা চৌকি রয়েছে। সেই সংখ্যা বাড়িয়ে 221 করার সিদ্ধান্ত নিয়েছে নেপাল। নেপালের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা বলেছেন, সব মিলে প্রায় 500টি চৌকি তৈরির পরিকল্পনা করছে কাঠমান্ডু। লিবিয়ায় ফ্রান্স এবং ইউরোপীয় ইউনিয়নের ভূমিকার কঠোর সমালোচনা করেছে তুরস্ক। জাতিসংঘ নিষেধাজ্ঞা উপেক্ষা করে ফ্রান্সের বিরুদ্ধে লিবিয়ার যুদ্ধবাজ নেতা খলিফা হাফতারকে অস্ত্র সরবরাহ করার অভিযোগ করেছে তুরস্ক। আঙ্কারায় ঈদ আলীর পররাষ্ট্রমন্ত্রীর সাথে এক সাংবাদিক সম্মেলনে এই অভিযোগ করেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। এছাড়া ন্যাটোর ভূমিকারও সমালোচনা করেছে তুরস্ক। লিবিয়ায় জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে কিনা তা তদারকির জন্য ইউরোপীয় ইউনিয়নের অপারেশন ইরিনি নামের একটি মিশন আছে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ফ্রান্স ও সংযুক্ত আরব আমিরাত খলিফা হাফতারকে অস্ত্র সরবরাহ করলেও ইউরোপীয় ইউনিয়ন কিছুই করেনি। এই মিশন ব্যর্থ হয়েছে কারণ তারা চোখ বন্ধ করে রেখেছে। এর আগে ভূমধ্যসাগরে ফ্রান্সের একটি জাহাজ তুরস্কের ফ্রিগেট থেকে টার্গেট করা হয়েছিল বলে ন্যাটোর কাছে অভিযোগ করেছে ফ্রান্স। একটি কার্গো জাহাজে লিবিয়ার অস্ত্র সরবরাহ করা হচ্ছে বলে ধারণা করেছিল তুরস্ক। এরপর ফ্রান্স ন্যাটোর কাছে তুরস্কের বিরুদ্ধে হয়রানির অভিযোগ করে। ন্যাটো বলছে,
তারা বিষয়টি তদন্ত করবে। ফ্রান্স এবং তুরস্ক উভয়ই ন্যাটো সদস্য। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনের বই নিয়ে দেশটির রাজনীতিতে তোলপাড় চলছে। দ্য রুম হোয়ার ইট হ্যাপেন্ড বইয়ে তিনি এমন সব তথ্য দিয়েছেন যাতে প্রেসিডেন্ট ট্রাম্পের আগামী নির্বাচনে বিজয়ী হওয়ার ক্ষেত্রে বড় ধরনের সমস্যা সৃষ্টি করতে পারে। এই বইয়ে তিনি ট্রাম্প সম্পর্কে তুলে ধরেছেন একজন অজ্ঞ ব্যক্তি হিসেবে, যার সাধারণ ভূ রাজনৈতিক বিষয়ে জ্ঞানের অভাব রয়েছে। ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের সংবাদপত্রগুলো বইয়ের কপি পেয়েছে এবং অংশবিশেষ প্রকাশ করেছে। এই বইয়ে বোল্টন লিখেছেন, নির্বাচনে আবারও জয়লাভের জন্য চীনের সাহায্য চেয়েছিলেন ট্রাম্প। এছাড়া চীনে উইঘুর মুসলমানদের জন্য যে বন্দি শিবির তৈরি করা হয়েছে তা সঠিক সিদ্ধান্ত ছিল বলে মন্তব্য করেছেন। চীনা প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের সময় শি যখন ওই শিবির গঠনের পেছনে তার যুক্তি তুলে ধরেন, তখন তিনি চীনের পদক্ষেপ সমর্থন করেন। বোল্টন লিখেছেন, ট্রাম্প জানতেন না যে যুক্তরাজ্য পরমাণু শক্তিধর রাষ্ট্র। 2018 সালে ব্রিটেনের তৎকালীন প্রধানমন্ত্রী টেরেসা মের সাথে এক বৈঠকের কথা উল্লেখ করে বলা হয়, যেখানে একজন কর্মকর্তা ব্রিটেনকে পরমাণু শক্তিধর দেশ বলে উল্লেখ করেন। ট্রাম্প উত্তর দেন, ও আপনাদের দেশেও পরমাণু অস্ত্র আছে? ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক বৈঠকের আগে তিনি জানতে চান ফিনল্যান্ড রাশিয়ার কোনো রাজ্য কিনা। প্রেসিডেন্ট ট্রাম্প ন্যাটো সামরিক জোটের কঠোর সমালোচক। 2018 সালে ন্যাটোর এক শীর্ষ বৈঠকে ট্রাম্প সিদ্ধান্ত নেন আমেরিকা ন্যাটো থেকে বেরিয়ে যাবে। বোল্টন তার বইয়ে লিখেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ভেনেজুয়েলা আক্রমণে তিনি উৎসাহী ছিলেন। তিনি বলেছেন, দক্ষিণ আমেরিকার দেশটি আসলে মার্কিন যুক্তরাষ্ট্রেরই অংশ। এবিসি নিউজের সাক্ষাৎকারে জন বোল্টন প্রেসিডেন্ট ট্রাম্প সম্পর্কে বলেছেন, আমার ধারণা পুতিন মনে করেন ট্রাম্পকে বেহালার মতো যে কোনো সুরে বাজানো সম্ভব। চীনে আটক 2 কানাডিয়ান নাগরিকের বিরুদ্ধে গুপ্তচর বৃত্তির অভিযোগ গঠন করা হয়েছে। এই ঘটনায় কানাডা চীন সম্পর্কের আরও অবনতি হতে পারে। 2018 সালে চীনের প্রযুক্তি জায়ান্ট হুয়াওয়ের প্রধান আর্থিক নির্বাহী মেং ওয়ানঝোকে যুক্তরাষ্ট্রের অনুরোধে গ্রেপ্তার করে কানাডা। এরপর থেকে চীনের সঙ্গে দেশটির সম্পর্কের অবনতি শুরু হয়। কানাডার এই পদক্ষেপের পর সেই বছরে সাবেক একজন কানাডিয়ান কূটনীতিক ও মাইকেল ব্যবসায়ীকে আটক করে চীন। অবশেষে তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ আনা হয়েছে। শুক্রবার চীনা আদালতের কর্মকর্তা জানান, কানাডিয়ান এই 2 নাগরিকের বিরুদ্ধে গুপ্তচর বৃত্তির অভিযোগ আনা হয়েছে। অভিযোগ অনুসারে তারা উভয়ই চীনের রাষ্ট্রীয় গোপন তথ্য বাইরে পাঠিয়েছে। অভিযোগগুলো প্রমাণিত হলে তারা উভয়ই কঠোর শাস্তির মুখোমুখি হবেন। এদিকে হুয়াওয়ে নির্বাহী ওয়ানঝোকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তরের প্রস্তুতি নিচ্ছে কানাডা। কানাডার এক আদালত গত মাসে দেয়া রায়ে বলেছে, আইনজীবীরা তাকে যুক্তরাষ্ট্রে হস্তান্তর করার ব্যাপারে সন্তুষ্টজনক যুক্তি উপস্থাপন করতে পেরেছে। ইরানি নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল খানজাদি বলেছেন, শিগগিরই সুপারসনিক ক্ষেপণাস্ত্র তৈরি করবে তার দেশ। ইতিমধ্যে এই সংক্রান্ত পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সুপারসনিক ক্ষেপণাস্ত্রে টার্বোফ্যান ইঞ্জিন ব্যবহার করা হয়। এর ফলে ক্ষেপণাস্ত্র শব্দের চেয়ে কয়েক গুণ বেশি গতিতে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। বৃহস্পতিবার সাগরে নিক্ষেপযোগ্য স্বল্প ও দীর্ঘপাল্লার কয়েকটি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা করার পর এক টিভি সাক্ষাৎকারে খানজাদি বলেন, ইরান বর্তমানে সাগরে নিক্ষেপযোগ্য ক্রুজ ক্ষেপণাস্ত্রের পাল্লা 300 কিলোমিটার পর্যন্ত বাড়িয়েছে। খুব শিগগিরই এর পাল্লা আরও অনেক বাড়ানো হবে। ইরানি নৌবাহিনীর প্রধান আরও বলেন, বর্তমানে যেসব ক্ষেপণাস্ত্র তৈরি করা হয়েছে তা শব্দের গতির কাছাকাছি পর্যায়ের, কিন্তু শব্দের গতির চেয়ে কয়েক গুণ বেশি গতিতে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র তৈরির পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। অদূর ভবিষ্যতে সুপারসনিক ক্ষেপণাস্ত্রও তৈরি করা হবে। করোনা ভাইরাসের কারণে পুরো বিশ্বজুড়ে চলছে দীর্ঘ সময় ধরে লকডাউন। বন্ধ হয়ে গেছে সব ধরনের সামাজিক সম্পর্কের অনুষ্ঠান। বহু মানুষের সমাবেশ হয়, এমন অনুষ্ঠান বন্ধ হয়ে গেছে বললেই চলে। এর প্রভাব পড়ছে বিয়েতেও। বহু যুবক যুবতীর বিয়ে আটকে গেছে। কিন্তু এভাবে আর কতদিন? জীবন তো থেমে থাকে না। ফলে লকডাউন ভেঙে অনেকেই বসেছেন বিয়ের পিঁড়িতে। ইন্দোনেশিয়ার সরকার অনুমতি দিয়েছে মাস্ক পরে যথাসম্ভব সামাজিক দূরত্ব বজায় রেখে বিয়ের অনুমতির। এর মধ্যে দিয়ে করোনা ভাইরাসের কারণে যে সামাজিক বিধিনিষেধ ছিল তা ধীরে ধীরে শিথিল করছে। বড় আকারের আয়োজন না করে ছোট আকারে হচ্ছে বিয়ের অনুষ্ঠান। ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশে হারুন কেওচিক মসজিদে আয়োজন করা হয় এমন এক বিয়ের অনুষ্ঠান, যেখানে বর কনে মাস্ক পরে হাজির হন মসজিদে বিয়ের অনুষ্ঠানে। বর কনের সাথে থাকা আত্মীয় শুভাকাঙ্ক্ষীরাও বিয়ের অনুষ্ঠানে এসেছিলেন মাস্ক পরে। এমনভাবেই হচ্ছে দেশটিতে প্রতিদিন বিয়ের অনুষ্ঠান। এরই সাথে শেষ করছি আমাদের আজকের আয়োজন।
বিশ্বের নানা গণমাধ্যমের উল্লেখযোগ্য সংবাদ নিয়ে কাল আবারও হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন। দেখতে থাকুন বিডি ভিউজ। আল্লাহ হাফেজ।